আমাকে রেখে যখন আমার স্বামী আয়ান চলে যায়, তখন আমার মেয়ের জন্মও হয়নি। তখন আমি কেবল ৬ মাসের গর্ভবতী। এক কুয়াশাচ্ছন্ন শীতের ভোরে আয়ান আমাকে ছেড়ে চলে যায়। ও জানতো আমার মেয়ে হবে। বরাবরই খুব চুপচাপ স্বভাবের ছিলাম, তাই হয়তো তার চলে যাওয়াটাও চুপ করে সয়ে নিয়েছিলাম। আমাদের বিয়েটা হয়েছিল খুব স্বাভাবিক। বিয়ের আগে আমরা একে অপরকে চিনতাম না। এখনো মনে আছে যেদিন আয়ন আমাকে দেখতে আসে। সেদিন সবার কাছে পারমিশন নিয়ে আমার সাথে শুরুতেই একা কিছু বলতে চায়। বাবা মা আমাদের ছাদে পাঠিয়ে দেয়। মুখোমুখি চেয়ারে বসেছিলাম দুজন। বেশ কিছুক্ষণ নীরব থাকার পর আয়ন নিজেই বলে, নীলিমা, রাইট? আমি মাথা নিচু অবস্থায় যতটুকু সম্ভব মাথাটা উপর নিচু করে জানাই যে হ্যাঁ, আমি নীলিমা। তারপর আবার আয়ন বলতে থাকে, হয়তো ভাবছো বাসার সবার কথা বলার আগেই কেন আমি আগে কথা বলতে চাই। ওহ সরি, তুমি করে বলে ফেললাম। আমি ছোট করে জবাব দিই, সমস্যা নেই। এবার আসি আসল কথায়। আসলে আমি তোমার সাথে আগে কথা বলতে চেয়েছি কারণ আমি তোমাকে পছন্দ করি। আর তাছাড়াও তোমার মতামতটা আগে জানা উচিত। কারণ বর্তমানে এমন অনেক মেয়ে আছে যারা বাবা মায়ের ভয়ে নিজের রিলেশনের কথা বলতে পারে না। এক প্রকার মনের বিরুদ্ধে গিয়ে বিয়ে করতে হয়। এতে করে সারা জীবন মনের ভিতরে একটা হাহাকার বিরাজ করে। মানুষটার কথা শুনে আমি মুগ্ধ হয়ে যাই। এত স্মার্ট একটা ছেলের মনটা কত পরিষ্কার। চোখটা হালকা তুলে একটু দেখার চেষ্টা করলাম। ভদ্রতা মানুষের প্রধান চেহারা, যেটা তার চোখে মুখে দেখা যাচ্ছিল। বাহ্যিক চেহারার বর্ণনা দেওয়ার প্রয়োজন নেই। আমি চুপ করে থাকা দেখে জিজ্ঞাসা করে, তোমার কি কারোর সাথে কোনো সম্পর্ক আছে? আমি মাথা দুদিকে নাড়িয়ে জানাই, না। দেখো, তুমি সত্যটা বলতে পারো। যদি কাউকে ভালোবেসে থাকো তো আমি নিচে গিয়ে সবাইকে বলে দেব যে আমি নিজেই বিয়েটা ভেঙে দিয়েছি। এবার আমি ভালোভাবে বললাম, ছোট থেকে বাবা মা যেভাবে বড় করেছে তাদের সাথে বেইমানি করার সাহস হয়নি। হ্যাঁ, কাউকে ভালো লাগতেই পারে, তবে কাউকে ভালোবাসা বা কারোর সাথে প্রেম করার মতো দুঃসাহস আমি কোনোদিন করিনি। আমার কথা শেষ হওয়ার সাথে সাথেই আলহামদুলিল্লাহ, চলো নিচে যাই। মাত্র 15 দিন পরেই ঘরোয়াভাবেই বিয়েটা শেষ হয়। আমি অবশ্য বলেছিলাম যে আপনি কোটিপতি বাবার একমাত্র ছেলে, তাহলে এভাবে কেন বিয়ে করছেন? তখনও বলেছিল, সারা জীবন তো আত্মীয় স্বজন দাওয়াত করি, এবার ভেবেছি বিয়ের খরচ দিয়ে একটা ইতিমখানায় আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করব। কে পারবে এমন মানুষকে ভালো না বেসে থাকতে? আমিও বেসেছি, তার প্রেমে পড়েছি, মুখ থুবড়ে পড়েছি। আজকে প্রায় 24 বছর হয়ে গেছে। মেয়েটারও বয়স প্রায় 24 হলো। ডাক্তারি পড়া শেষ করে আজকে দেশে ফিরছে। একটু পর আমি ওকে আনতে যাব এয়ারপোর্টে। ভাবছেন কোটিপতি বাবার মেয়ে ডাক্তারি কেন করলো? আয়ন যাওয়ার সময় আমার হাতটা ধরে বলেছিল, নীলিমা, তোমাকে কতটুকু সুখ দিতে পেরেছি সেটা জানি না, তবে আমার জীবনের একটা গিফট তোমাকে দিয়েছি, আমাদের সন্তান। সমস্ত কিছু তো তোমার নামে লিখে দিয়েছি, কিন্তু একটা জিনিস খেয়াল রেখো, মেয়েকে লেখাপড়া শেষ করিয়ে যেন বিজনেসে বসিয়ে দিও না। ওকে তুমি ডাক্তার বানাও। আমি চাই আমার মেয়ে সারা জীবন মানুষের সেবায় কাটিয়ে দিক। সেদিন তার বলা শেষ কথাটা ফেলতে পারিনি। হ্যাঁ, আমি তার কথা রেখেছি, তবে সে কোনো কথা রাখেনি। আমাকে আর আমার পেটের বাচ্চাকে ফেলে চলে গিয়েছিল। ডায়েরিটা বন্ধ করে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। এয়ারপোর্ট থেকে ফেরার সময় হায়না বলল, মা, বাসার দিকে না যেয়ে আমরা কোথায় যাচ্ছি? চল, গেলেই জানতে পারবি। কিছুক্ষণ পর একটা কবরস্থানের সামনে গাড়ি থামল। আয়নাকে নিয়ে একটা কবরের সামনে দাঁড় করিয়ে বললাম, বাবার কবর জিয়ারত করো। আয়নার কবর জিয়ারত শেষ হলে ওকে গাড়িতে গিয়ে বসতে বললাম। আমিও কবর জিয়ারত শেষ করে কবরের দিকে তাকিয়ে বললাম, তুমি তোমার কথা রাখনি আয়ন। সারা জীবন একসাথে চলার শপথ করে ক্যান্সারের বাহানা দিয়ে
আমাকে ছেড়ে তোমার সন্তানের মুখটা পর্যন্ত না দেখে চিরদিনের জন্য চলে গেলে। কিন্তু আমি আমার কথা রেখেছি আয়ন। তোমার কথা মতো তোমার মেয়েকে ডাক্তার বানিয়েছি, নিজেকে এই আশায় যে মৃত্যুর পর হয়তো বিধাতা আমাদের এক করবে। ততদিন তুমি ঘুমিয়ে থাকো মাটির নিচে, আর আমি একটা একটা দিন তোমার কাছে এগোতে থাকি।